হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা পড়ব শেক্সপিয়ারের একটা অন্যতম সনেট 18, যেটাকে আমরা পাঠ্যতে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে হিসাবে পাই। শেক্সপিয়ার টোটাল 154টি সনেট লিখেছিলেন। তার মধ্যে 1 থেকে 126 টোটাল 126টি সনেট কিন্তু লেখা হয়েছিল একজন ইয়ং ফ্রেন্ডের উদ্দেশ্যে বা একটা বিউটিফুল ইউথের উদ্দেশ্যে। বাকি 127 থেকে 152 কোন এক ডার্ক লেডির উদ্দেশ্যে লেখা হয়েছে, এবং বাকি যে দুটো সনেট 153 and 154 এটা লেখা হয়েছে তার কোন এক রাইভাল পোয়েটের উদ্দেশ্যে। যদিও এটা একটা মিস্ট্রি কে সেই রাইভাল পোয়েট। তো আমাদের আজকের পাঠ্য সনেট 18, এই সনেটটি কিন্তু লেখা হয়েছে ওই ফেয়ার ইউথের উদ্দেশ্যে, তার যুবক বন্ধুর উদ্দেশ্যে। এখানে তিনি সামার্স ডে এর বিউটি অর্থাৎ সামার ডে এর বিউটির সঙ্গে তার বন্ধুর সৌন্দর্যের তুলনা করেছেন। প্রশ্ন আসতে পারে, সামারের বিউটির সঙ্গে তার বন্ধুর সৌন্দর্যের তুলনা কি করে করতে পারে? না, সামার কি করে বিউটিফুল হতে পারে? আসলে ইংল্যান্ডের মতন শীত প্রধান দেশে, যেখানে বছরের বেশিরভাগ সময় বরফ আবৃত থাকে বা শীতল আবহাওয়া বিরাজ করে, সেখানে সামার অর্থাৎ গ্রীষ্মকালের যে রৌদ্র একটা ঝলমলে পরিবেশ তৈরি করে, এবং তার একটা আলাদা সৌন্দর্য আছে, যার জন্য তারা কিন্তু অধীর আগ্রহে সারা বছর অপেক্ষা করে। যেমন আমাদের এখানে আমরা বসন্তের কথা বলি, শরতের কথা বলি, ঠিক সেই রকম কিন্তু তারাও ওখানে সামারের জন্য সারা বছর ওয়েট করে থাকে। তো সামারের বিউটি, সামারের সৌন্দর্য তাদের কাছে একটা স্পেশাল এলিমেন্ট। তো সেই জায়গা থেকে তিনি তার বন্ধুকে সামারের যে বিউটি, সামারের যে সৌন্দর্য তার সঙ্গে তুলনা করেছেন। অন্যান্য শেক্সপিয়ারিয়ান সনেটের মতন শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এটা কিন্তু এবি এবি সিডি সিডি ইএফ ইএফ জিজি এবং আয়াম্বিক পেন্টামিটারে লেখা হয়েছে। তো কবিতাটা শুরু করার আগে আমরা দেখে নেব কিছু ওয়ার্ডস নোটস, কিছু ওয়ার্ডের মানে আমরা জানবো, যাতে করে আমাদের কবিতাটা পড়তে সুবিধা হবে এবং কবিতার মানেটা বুঝতে কিন্তু আমাদের সুবিধা হবে। তাহলে শুরু করা যাক। প্রথমে কম্পেয়ার। কম্পেয়ার কথার অর্থ হলো তুলনা করা। দি মানে তোমাকে। আমরা বেসিক্যালি জানি ইয়োর মানে তোমার বা তোমাকে, ইউ মানে তুমি, কিন্তু এখানে দি, দাই, দাও এগুলো আমরা দেখতে পাবো। যেমন আর এর জায়গায় আমরা আর্ট দেখতে পাবো। অ্যাকচুয়ালি এটা ব্ল্যাঙ্ক ভার্সে লেখা। ইংরেজি সাহিত্যের একটা পুরানো ভাষা, মানে একদম শেক্সপিয়ার যে সময়টায় লিখতেন সেই সময়ে তিনি ব্ল্যাঙ্ক ভার্স ইউজ করতেন। তো ব্ল্যাঙ্ক ভার্সের যে ল্যাঙ্গুয়েজ, তার সঙ্গে বর্তমান আমাদের ইংলিশ লিটারেচারের, ইংরেজি ভাষার অনেকাংশে অমিল আছে, আবার কোথাও কোথাও মিলও আছে। যেমন দি কথার অর্থ হলো তোমাকে, দাও, দাও মানে তুমি, আর্ট মানে হয়, টেম্পারেট, টেম্পারেট কথার অর্থ হলো পরিমিত বা সংযমী, রাফ মানে রুক্ষ, শেক নাড়া দেওয়া, ডার্লিং বার্ডস, ডার্লিং বার্ডস কথার অর্থ হলো প্রিয় কুড়ি, মানে বার্ডস কথার অর্থ এখানে কুড়ি বা মুকুল, এন্ড ডার্লিং অবশ্যই প্রিয়, কারণ সামারে গ্রীষ্মকালে কি হয়, গাছে নতুন কুড়ি আসে, নতুন নতুন পাতা গজায়, তো সেটাকে এখানে ডার্লিং বলা হচ্ছে, ডার্লিং বার্ডস। লিজ
পাট্টা দেওয়া, অর্থাৎ কোন একটা নির্দিষ্ট সময়ের জন্য ভাড়া দেওয়া, সেটাকে বলা হয় লিজ দেওয়া। হ্যাথ হ্যাজ থাকে, হ্যাভেন মানে আকাশ, কমপ্লেক্সন বর্ণ বা রং, বেসিক্যালি গায়ের কালারকে আমরা কমপ্লেক্সন বলে জানি। ডিমড হচ্ছে কমে যাওয়া, আলোর তীব্রতা কমে যাওয়া বা নিস্তেজ হয়ে যাওয়া, অস্পষ্ট হয়ে যাওয়া, এটাকে বলা হয় ডিমড। ডিক্লাইন্স, অবভিয়াসলি ডিক্লাইন্স মানে কমে যাওয়া বা নেমে যাওয়া। আনচিন্ড কথার অর্থ হলো বলতে পারো অগোছালো, বা অ্যাকচুয়ালি ট্রিম কথার অর্থ হলো সাজিয়ে গুছিয়ে রাখা। যেমন আমরা দাড়ি ট্রিম করি, ট্রিমার দিয়ে চুল ট্রিম করে তো চুলটাকে আমরা ডিজাইন করি। তো আনচিন মানে ডিজাইন না করা, অর্থাৎ ন্যাচারাল ওয়েতে, যেটা নেচার থেকে প্রোভাইড করা হচ্ছে সেটাকে রেখে দেওয়া, সেটাকেই বলা হচ্ছে এখানে আনচিন্ড। পসেশন কথার অর্থ হলো অধিকৃত বস্তু। ওস্ট নিজের, ব্র্যাগ আস্ফালন করা। ওন্ডারেস্ট, এটা ওন্ডার কথাটা থেকে এসছে। ওন্ডার কথার অর্থ যদিও ঘুরে বেড়ানো, তবু এখানে ওন্ডারেস্ট কথাটা পসেশন হিসাবেই কিন্তু ইউজ করা হয়েছে। গ্রোস্ট মানে বেড়ে ওঠা বা বড় হয়ে ওঠা। অ্যান্ড ব্রেথ শ্বাস প্রশ্বাস নেওয়া। মোটামুটি এই ওয়ার্ডগুলো মানে আমাদের জানতে হবে বা জেনে রাখা উচিত, যাতে করে আমাদের কবিতাটা পড়তে বা বুঝতে সুবিধা হয়। চলো আমরা কবিতাটা পড়তে শুরু করি। Shall I compare thee to a summer's day? আমি কি তোমাকে সামার্স ডে এর সঙ্গে তুলনা করতে পারি? বাই উইলিয়াম শেক্সপিয়ার। তো এখানে কবিতার নাম Shall I compare thee to a summer's day, এটা কবিতার প্রথম লাইন থেকে তোলা, উদ্ধৃত করা হয়েছে। প্রথম লাইনটাকেই কিন্তু এখানে কবিতার নাম হিসাবে তুলে ধরা হয়েছে। আসলে শেক্সপিয়ারের যে সনেটস আছে, শেক্সপিয়ারের যে 154 সনেটস, কোন সনেটসেরই কিন্তু কোনো টাইটেল বা নাম নেই। সমস্ত সনেটস গুলো কিন্তু নাম্বার দিয়ে 1 2 3 4 করে 154 অবধি কাউন্ট করা হয়েছে, এবং নাম্বারটাই কবিতার আইডেন্টিটি বা আইডেন্টিটি হিসাবে ইউজ করা হয়েছে। তো আমাদের পাঠ্যতে এটাকে অ্যাজ এ টাইটেল, কবিতার প্রথম লাইনটাকে টাইটেল হিসাবে ধরে নেওয়া হয়েছে। Shall I compare thee to a summer's day? Shall I compare thee to a summer's day? Thou art more lovely and more temperate. Rough winds do shake the darling birds of May, and summer's leaves hath all too short a date. Sometimes too hot the eyes of heaven shines, and often is his gold complexion tint. And every fear from fear sometime declines, by chance or nature's changing course untrimmed. But thy eternal summer shall not fade, nor lose possession of that fear thou owest, nor shall death brag thou underest in his shade. When in eternal lines the time thou growest, so long as men can breathe or eyes can see, so long live these, and this gives life to thee. Thus shall I compare thee to a summer's day? আমি কি তোমাকে সামার ডে এর সঙ্গে তুলনা করতে পারি? কবি প্রথম লাইনেই কিন্তু একটা প্রশ্ন চিহ্ন তুলে ধরেছেন যে আমি কি তোমাকে সত্যি সামার ডে এর সঙ্গে তুলনা করতে পারি? তো সামারের সৌন্দর্যের সঙ্গে তোমার সৌন্দর্যের কি কোনো তুলনা হয়? Thou art more lovely and more temperate. তুমি অনেক বেশি সুন্দর এবং অনেক টেম্পারেট, অনেক পরিমিত, অনেক সংযমী বা সংযত। Rough winds do shake the darling buds of May. গ্রীষ্মকালে দমকা হাওয়া গাছের নতুন কুড়িগুলোকে ধাক্কা মারে, আঘাত করে। And summer's lease hath all too short a date. এবং সামার সে তো অল্প কয়েকটা দিনের জন্য আসে। অর্থাৎ সামার যে পৃথিবীতে আসে যে সাইকেলে, অর্থাৎ পৃথিবীতে আসে, যেটা বাংলায় আমরা ঋতুচক্র বলি। যেমন আমাদের এখানে 6টা ঋতু আছে, সেম ওয়েতে ইংলিশে কিন্তু সেখানে 4টে ঋতু আছে, আমরা জানি সবাই, সামার, উইন্টার, স্প্রিং এন্ড অটাম। তো সামার যে সিজনটা, সামারের যে সময়টা, সেটা কিন্তু খুবই কম সময়ের জন্য আসে। Sometime to hot the
eye of heaven shines. Sometime কখনো কখনো আকাশের যে চোখ, অর্থাৎ এখানে সূর্যের কথা বলা হয়েছে, eye of heaven, too hot, মানে এতটাই তীব্রভাবে শাইন করে, এতটা তীব্রভাবে রৌদ্র দেয়। And often is his gold complexion dim, এবং often is his gold complexion dim, এবং প্রায়শই তার যে গোল্ড কমপ্লেক্সন, তার যে সোনালী আভাসটা কিন্তু নিস্তেজ হয়ে যায়, অর্থাৎ তার যে সৌন্দর্য বা তার যে আলো বা তার উজ্জ্বলতা, এর কিন্তু কোনো উজ্জ্বলতা এটা কিন্তু সবসময় একরকম থাকে না, এটা কিন্তু পরিবর্তনশীল। And every fear from fear sometime declines, এবং every fear from fear sometime declines, এবং সমস্ত সৌন্দর্য তার মালিকের থেকে প্রায় সবসময় কিন্তু ডিক্লাইন্স করে, অর্থাৎ কমে যায়। এখানে দুটো ফেয়ার ইউজ করা হয়েছে, and every fear and from fear। এখানে একটা ফেয়ার কথার অর্থ হলো সৌন্দর্য, আর একটা ফেয়ার হলো সৌন্দর্যের অধিকারী। অর্থাৎ এভরি ফেয়ার, সমস্ত সৌন্দর্য, ফ্রম ফেয়ার, সেই সৌন্দর্যের অধিকারী থেকে, সামটাইম ডিক্লাইন্স, কখনো সেটা কিন্তু কমে যায় বা নষ্ট হয়ে যায়। বাই চান্স অর নেচারস চেঞ্জিং কোর্স আনটিমড, এই যে সেই আনটিমড অর্থাৎ নেচারের একদম ন্যাচারাল, যেটাকে যার মধ্যে কোনো ম্যানুয়াল এফেক্ট নেই, অর্থাৎ যেটাকে কিন্তু ট্রিম করা হয়নি বা কাটছাট করা হয়নি, অর্থাৎ নেচারের প্রাকৃতিক নিয়মে বা কখনো হঠাৎ করে কিন্তু সমস্ত সুন্দর তার যে অধিকারী বা অধিকারিণী তার থেকে কিন্তু কমে যায় বা নষ্ট হয়ে যায়। But the eternal summer shall not fade, কিন্তু তোমার যে ইটারনাল সামার, তোমার যে চিরন্তন গ্রীষ্মকাল, সেটা কিন্তু কখনো ফেড হবে না। Nor lost possession of that fear the worst, এবং তুমি যে ফেয়ারটাকে, যে সৌন্দর্যটাকে প্রসেস করো, তোমার যে নিজস্ব যে সৌন্দর্য, সেটা কিন্তু তুমি কখনো হারাবে না, সেটা তুমি কখনো লুজ করবে না। Nor shall death drag thou on to rest in shade, মৃত্যু ব্যাক করতে পারবে না, আস্ফালন করতে পারবে না তোমার সৌন্দর্যের উপরে, অর্থাৎ মৃত্যুও কিন্তু তোমার সৌন্দর্যকে ঢেকে দিতে পারবে না, তো মৃত্যুর পরেও কিন্তু তোমার সৌন্দর্য বিলীন হবে না। When in eternal lines to time thou growest, যখন এই ইটারনাল লাইন্স বলতে কবিতার লাইনগুলোকে এখানে বোঝানো হচ্ছে, তো ইটারনাল লাইন্স, তো when in eternal lines to time thou growest, সময়ের সঙ্গে সঙ্গে তুমি বড় হতে থাকবে। So long as men can breathe or eyes can see, যতদিন পর্যন্ত মানুষ শ্বাস প্রশ্বাস নেবে, যতদিন পর্যন্ত মানুষ পৃথিবীতে বেঁচে থাকবে, আর আইস ক্যান সি, তারা দেখতে পাবে। So long lives this, ততদিন কিন্তু ইটারনাল লাইন গুলো বেঁচে থাকবে। And this gives life to thee, এবং এটাই কিন্তু তোমাকে জীবন দিয়ে যাবে। তো এখানে কবি তার বন্ধুর সৌন্দর্য কিন্তু সামারের সৌন্দর্যের সঙ্গে তুলনা করছেন, কিন্তু প্রথমে যেটা বললাম, কবি প্রথম লাইনেই কিন্তু একটা প্রশ্ন চিহ্ন তুলে দিয়েছেন যে সত্যি কি আমি তোমাকে সামারের সঙ্গে তুলনা করতে পারি, এবং পুরো কবিতাটার মাধ্যমে তিনি সেটা বুঝিয়ে দিয়েছেন যে না, তিনি তাকে সামারের সঙ্গে তুলনা করতে পারেন না, কারণ তার বন্ধুর সৌন্দর্য অনেক বেশি, এবং তার সৌন্দর্য কিন্তু সবসময় একই রকম থাকবে, তার সৌন্দর্য কখনো হারায় না। যেখানে সামারের কিন্তু সৌন্দর্যের সঙ্গে সঙ্গে তার কতগুলো ব্যাকফল আছে, সামারের সৌন্দর্যের কতগুলো খারাপ দিক আছে, যেমন সামার ইজ নট টেম্পারেচার, সামারের সৌন্দর্য কিন্তু সবসময় একই রকম থাকে না, তার বন্ধুর সৌন্দর্য সবসময় একই রকম থাকে। সামারের বাতাস, দমকা হাওয়া, সেটা কিন্তু সুন্দর সুন্দর কুড়িগুলোকে আঘাত করে, কিন্তু তার বন্ধুর সৌন্দর্যে কোনো আঘাত নেই। সামারের সময়টা খুবই কম, খুব অল্প সময়ের জন্য সামার পৃথিবীতে আসে, কিন্তু তার বন্ধুর সৌন্দর্য চিরন্তন।
sometimes hot eyes sometimes too hot the eye of heaven is shine, এবং কখনো কখনো সেটা তার গোল্ড কমপ্লেক্সন ডিমড হয়ে যায়। অর্থাৎ সামারের সৌন্দর্যের যে মূল চাবিকাঠি সূর্যের আলো, সেটা কিন্তু কখনো কখনো তীব্রতর হয়, কখনো কখনো কিন্তু খুবই কম যায়। তার যে একটা তো সামারের সৌন্দর্য কিন্তু কখনো একই রকম থাকে না, সবসময় এটা একটা আপ অ্যান্ড ডাউন আছে। কখনো কখনো এটা খুব সুন্দর, বা কখনো 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 এর কিছু খারাপ, এটা কমে যায়। শুধু সামার বলে কথা নয়, সামারের সৌন্দর্য কমা এটা তো প্রকৃতির নিয়মে হয়। যেমন করে সমস্ত পৃথিবীতে যত সুন্দর বস্তু আছে, সমস্ত সুন্দর বস্তুর সৌন্দর্য কিন্তু একদিন না একদিন কমতেই হবে, একদিন একদিন নষ্ট হবেই। কিন্তু সেই জায়গা থেকে যদি দেখা যায়, তার যে বন্ধু, তার যে ইয়ং ইউথ, সেই ইয়ং ফেয়ার ইউথ, তার সৌন্দর্য কিন্তু কখনোই নষ্ট হয় না, তার সৌন্দর্য কখনো কমেও যায় না, এবং তিনি তার সৌন্দর্য কখনো নিজে থেকে হারাবেন না। একই সঙ্গে মৃত্যুও কিন্তু তার সৌন্দর্যকে তার থেকে কেড়ে নিতে পারবে না। অর্থাৎ মৃত্যুর পরে আমরা জানি মৃত্যু মানে সবকিছু শেষ, মৃত্যুর পরে আর কিছুই থাকে না, কিন্তু তার বন্ধুর সৌন্দর্য মৃত্যুর পরেও কিন্তু নষ্ট হবে না। কেন? কারণ তিনি তার বন্ধুর সৌন্দর্যকে 1 থেকে 126টা সনেটের মধ্যে তাই কিন্তু লিপিবদ্ধ করে গেছেন, তার বন্ধুর সৌন্দর্যকে বর্ণনা করে গেছেন। এবং এই ইটারনাল লাইনগুলো তিনি মনে করেন, শেক্সপিয়ার মনে করেন যে তিনি যে লাইনগুলো লিখে গেছেন, এই লাইনগুলো ইটারনাল লাইন হয়ে থাকবে, এগুলো চিরন্তন হয়ে থাকবে, এবং যতদিন পর্যন্ত মানুষ পৃথিবীতে বেঁচে থাকবে, যতদিন পর্যন্ত মানুষ চোখে দেখতে পাবে, ততদিন পর্যন্ত মানুষ তার এই কবিতাগুলো পড়বে। আর এই কবিতাগুলো পড়ার মাধ্যমেই কিন্তু মানুষ তার বন্ধুর সৌন্দর্যকে জানতে পারবে, এবং তার বন্ধুর সৌন্দর্য কিন্তু চিরন্তন হয়ে যাবে। তো সেই জায়গা থেকে তিনি সামারের সঙ্গে তার বন্ধুর সৌন্দর্যের তুলনা করতে গিয়ে প্রশ্নচিহ্ন তুলেছেন যে সত্যিই কি তিনি তার বন্ধুর সঙ্গে সামারের তুলনা করতে পারেন। এই ছিল মোটামুটি কবিতাটা, আশা করি বুঝতে পেরেছো। তো এবার আমরা চলে যাব কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন্স, সাম ইম্পর্টেন্ট কোশ্চেন্স নোট, অর্থাৎ যে সমস্ত কোশ্চেন গুলো আমাদেরকে প্র্যাকটিস করা উচিত বাড়িতে, বা প্র্যাকটিস করতে পারি আমরা পরীক্ষার কথা চিন্তা করে। Shall I compare thee to a summer's day? আমি কি তোমাকে একটা সামার ডের সঙ্গে তুলনা করতে পারি? Whom does the poet want to compare? পোয়েট কাকে তুলনা করার কথা বলছেন? Why does he want to compare? কেন তিনি কম্পেয়ার করতে চান? How does he compare him with summer day? কেমন করে তিনি সামার ডের সঙ্গে তাকে কম্পেয়ার করবেন? How is the poet's friend different from summer day? এতক্ষণ ধরে এটা বললাম, কেন তিনি তার তার বন্ধুকে সামার ডের সঙ্গে তুলনা করতে অনীহা প্রকাশ করেছেন। আদৌ কি তার বন্ধুকে সামার ডের সঙ্গে তুলনা করা সম্ভব, সেটা এখানে লিখতে হবে যে হাউ ইজ দ্য পোয়েটস ফ্রেন্ড ডিফারেন্ট, কেন তিনি সামার ডে তার বন্ধুর সৌন্দর্য সামার ডে সৌন্দর্যের থেকে আলাদা। Shall I compare thee to a summer's day? Why does the poet ask this question? কেন কবি এই কোশ্চেনটা করেছেন যে আমি কি তোমাকে সামার ডের সঙ্গে তুলনা করতে পারি? এই যেটা এতক্ষণ ধরে বলছিলাম যে প্রথম লাইনেই কিন্তু কবি একটা কোশ্চেন, একটা প্রশ্ন চিহ্ন তুলে দিয়েছেন যে সত্যি কি তিনি তার বন্ধুকে সামার ডের সঙ্গে তুলনা করতে পারেন, এবং কেন পারেন না সেটাও আমি বললাম এতক্ষণ। এক্সপ্লেইন দিস রিজন বিহাইন্ড ইট অন পোয়েটস পয়েন্ট অফ ভিউ, এবং পোয়েটের পয়েন্ট অফ ভিউ থেকে, পোয়েটের দৃষ্টিভঙ্গি থেকে এটা বর্ণনা করো যে কেন তিনি তার বন্ধুকে সামার ডের সঙ্গে তুলনা করতে পারেন না। এখানে বেসিক্যালি দ্য ডিফারেন্স, এই পার্থক্য যেটা আমরা আগের কোশ্চেনটাই পাচ্ছি, এই ডিফারেন্সটা শুধুমাত্র তুলে ধরতে হবে যে কোন কোন দিক থেকে তার বন্ধু সামারের থেকে পৃথক, সামারের থেকে ভালো, এবং সেই জায়গা থেকে তিনি কেন সামারের সঙ্গে তার বন্ধু তুলনা করতে পারেন না। Nor shall death break the wondrous in his shade. মৃত্যুও তার শেডে তোমার সৌন্দর্যকে নিতে পারবে, অর্থাৎ মৃত্যুও তোমার সৌন্দর্যকে আড়াল করতে পারবে না। Who is thou? Thou বলতে কার কথা বোঝানো হয়েছে? In what way will death be prevented from bragging? এবং কিভাবে মৃত্যু থেকে কবি তার বন্ধুকে বাঁচাবেন? ওকে, তো
তো যেমন করে আমরা দেখলাম যে তার 1 থেকে 126টা সনেট, প্রতিটা সনেটের মধ্যে তিনি তার বন্ধুর সৌন্দর্যের বর্ণনা করে গেছেন এবং তিনি মনে করতেন, শেক্সপিয়ার সঠিকভাবেই তিনি মনে করতেন যে যতদিন পর্যন্ত পৃথিবীতে মানুষ থাকবে ততদিন তার কবিতাগুলো পড়া হবে এবং তার মাধ্যমে তার বন্ধু বেঁচে থাকবে, তার বন্ধুর সৌন্দর্য বেঁচে থাকবে। তো এইভাবে তিনি ভেবেছিলেন যে হ্যাঁ, মৃত্যুর পরেও তার বন্ধুর যে সৌন্দর্য, বন্ধুর কথা, সেটা কিন্তু মানুষের কাছে পৌঁছাবে, তার বন্ধুর সৌন্দর্য কিন্তু নষ্ট হবে না। ওকে, so long live this and this gives life to thee, এবং যতদিন এটা বেঁচে থাকবে এটা তোমাকে জীবন দিয়ে যাবে। তো what is referred to this here? This বলতে এখানে কার কথা বলা হয়েছে, and whom does he give life, এবং সে কাকে জীবন দেবে। এখানে this বলতে কার কথা বোঝানো হয়েছে এবং কাকে তিনি জীবন দেবেন। তো how does this live, this নিজে কেমন করে বাঁচে, and how does he give life to thee, এবং কিভাবে সে তোমাকে বা তাকে এখানে জীবন দেবে। এখানে দিস বলতে আমরা বুঝতেই পারছি, দিস বলতে কবিতার লাইনগুলোকে বোঝানো হচ্ছে। কাকে লাইফ দেবেন না, তার বন্ধুকে তিনি লাইফ দেবেন। তো হাউ ডাজ দিস লিভ, না দিস কিভাবে, কবিতা কিভাবে বাঁচে, না যতদিন পর্যন্ত মানুষ কবিতাটা পড়বে ততদিন পর্যন্ত কবিতাটা জীবিত আছে, যেদিন কবিতা পড়া বন্ধ করে দেবে সেদিন কবিতাটা কিন্তু মারা যাবে। তো শেক্সপিয়ারের পয়েন্ট অফ ভিউ থেকে শেক্সপিয়ার মনে করেন যে যতদিন পৃথিবীতে মানুষ বেঁচে থাকবে, মানুষ দেখতে হবে, ততদিন তার কবিতা সবাই পড়বে। সো এইভাবে কবিতাটা কিন্তু বেঁচে থাকবে। এন্ড হাউ ডাজ হি গিভ লাইফ টু দি, এবং কিভাবে এটা তাকে জীবন দেবে, ওই যে যেমন করে ওই কবিতার সঙ্গে সঙ্গে সে বড় হবে এবং কবিতায় সমস্ত সনেটেই যেহেতু তার বন্ধুর কথাই লেখা হয়ে রয়েছে, তো মানুষ যখনই কবিতা পড়বে তখনই তার বন্ধুর সম্বন্ধে জানতে পারবে, সুতরাং তার বন্ধু কিন্তু বেঁচে থাকবে। এইভাবেই কিন্তু এই অ্যাসপেক্টে এই কবিতাটা তার বন্ধু কিন্তু বেঁচে থাকবে। ওকে, তো মোটামুটি এই কোশ্চেন গুলো বাড়িতে প্র্যাকটিস করবে। এই কোশ্চেন গুলো বাড়িতে প্র্যাকটিস করলে দেখা যাবে যে মোটামুটি সমস্ত কোশ্চেনের আনসার এর মধ্যে থেকে কিন্তু চলে আসবে। তো আজকের মতো এটুকুই, থ্যাংক ইউ।